এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েত গবার চরে জমি বিবাদ ঘিরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় পারিবারিক জমি সংক্রান্ত বিবাদে এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, হাতাহাতি থেকে মারধরের অভিযোগ। ঘটনা নদিয়ার শান্তিপুরের। স্থানীয় অনিতা বিশ্বাস ও সন্ধ্যা বিশ্বাসের অভিযোগ, নন্দন মিনতি বিশ্বাস ও আত্মীয় সুভাষ বিশ্বাস এবং শুভঙ্কর বিশ্বাসরা তাদের ভাসুরকে মারধর করেন। তাদের আটকাতে গেলে অনিতা ও সন্ধ্যা বিশ্বাসকেও মারধর করা হয় বলে অভিযোগ। তারপরে আমাদের সবাই মেরেছে, ওরা সবাই মেরে আমাদের জমি জায়গা ভাগ করে। কজন মিলে মেরেছে? 4জন। 4জন মিলে মেরেছে। এই প্রতিবন্ধী ছেলেকেও মারলো? শুধুমাত্র মহিলারাই নয়, প্রতিবন্ধী সন্তানকেও বাঁশের বাড়ি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বাঁশ দিয়ে? হ্যাঁ, খুব লেগেছে তো পিঠে? তুমি কান্না করছিলে তখন ছাড়েনি তোমাকে? কে কে ছিল মারার সময়? কেউ ঠেকালো না এসে? মার খাওয়ার পর অনিতা ও সন্ধ্যা শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করান। এর মধ্যেই অভিযুক্তরা শান্তিপুর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন বলেও জানা গিয়েছে। যদিও পরে অনিতা ও সন্ধ্যা থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ দুপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে একজন প্রতিবন্ধী যুবককে মারধরের বিষয়টি পুলিশ বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাঁচা রাস্তা, কাদামাটি, উন্নয়নের আলো পৌঁছয়নি এখনো লাগাডি গ্রামে। স্বাধীনতার 78 বছর পেরিয়ে গেলেও পুরুলিয়ার বড়বাজার ব্লকের লাগাডি গ্রামে উন্নয়নের আলো এখনো পৌঁছয়নি। 40টিরও বেশি পরিবারের বাস পুরুলিয়ার মানবাজারের লাগাডি গ্রামে, অথচ আজও নেই কোনো পাকা রাস্তা। মেঠো পথেই গ্রামবাসীদের একমাত্র ভরসা, যা বর্ষায় জল কাদায় দুর্বিষহ হয়ে ওঠে। গ্রামবাসীরা জানান, বাম আমলে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হলেও আজও তা শুরু হয়নি। মানে আমাদের লাগাডি মৌজাতে যাতায়াতের সরকারি সত্যিই কোনো রাস্তা নেই। তো ব্রাহ্মণ এর আমলে মোটামুটি 1985 সালে সেই সময় প্রধান ছিলেন আশীর্বাদ মাহাতো। উনি ওনার উদ্যোগে মোরাম মাটি ফেলেছিলেন, মানে রিলিফ রাস্তা থেকে ভিলেজ পর্যন্ত। তখন কিন্তু কোনো ওই মোরামের জন্য বাধা হয়নি। যাই হোক, সুসম্পর্ক একটা ছিল বা প্রায়ত জায়গার উপরেই নিয়ে এসেছিলেন এবং সেই সময়কালীনই এই রাস্তাটা কিন্তু নির্বাচিত হয়েছে যে এটা লাগাডি যাতায়াতের একটা রাস্তা। পরবর্তীতে তাদের উদ্যোগ ছিল, কিন্তু সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে তৃণমূল সরকার এখানে এই রাস্তা সম্পর্কে লাগাডির কোনো ভূক্ষেপ নেই। তারপর থেকে বারবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। বর্তমান সরকারেরও বিশেষ উদ্যোগ নেই এই রাস্তা তৈরির ক্ষেত্রে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। খারাপ রাস্তার কারণে জরুরি পরিষেবা পৌঁছাতেও সমস্যা হয়। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে বা ছেলেমেয়েদের স্কুলে যেতেও চরম ভোগান্তি পোহাতে হয়, এমনটাই দাবি গ্রামবাসীদের। ঢোকার রাস্তা নেই, ওটা সরকারি রাস্তা নয়, ওটা এমনি ঠাকুরদের বটে জায়গাটা। সেই জায়গাটাই ছাড়িয়ে আছে না, তৈরিতে হয়নি। তৈরি আর ওটা এখন না ছাড়িলে তো হবে না। তৈরি অসুবিধাই আছে ঢোকার জন্য, এটা লাগাডিকে ঢোকার জন্য অসুবিধাই আছে। গ্রামবাসীদের প্রশ্ন, আর কতদিন এই অবহেলিত জীবনযাপন করতে হবে তাদের? স্বাধীনতার সুফল কবে পৌঁছাবে মানবাজারের এই লাগাডি গ্রামে? স্থানীয় প্রশাসনের নীরবতা তাদের হতাশ করছে। এখন অপেক্ষা শুধু সঠিক রাস্তা পরিষেবার। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বোলপুরের আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় তলব করলেও এলেন না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল নিজে না এলেও তার জায়গায় এলেন 4 আইনজীবী।
হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। পুলিশকে ফোন করে কটু কথা বলার অডিও ভাইরাল হতেই দলের নির্দেশে ক্ষমা চেয়েছিলেন কেষ্ট, কিন্তু তারপরেও তাকে বোলপুর এসডিপিও দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। কিন্তু শনিবার সকাল হতেই কেষ্টর 4 আইনজীবীকে দেখা গেল বোলপুর এসডিও অফিসে। আইনজীবীদের মধ্যে বিপত্তারণ ভট্টাচার্য, সন্দীপ সরকার ছাড়াও আরও 2 আইনজীবী রয়েছেন। অনুব্রতকে না পেয়ে তার পাঠানো আইনজীবীদেরই ঘিরে ধরেন সংবাদ মাধ্যম, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি অনুব্রতর আইনজীবীরা। কারণ কি দেখালেন? কারণটা কি দেখালেন? অসুস্থতা নাকি অন্য কিছু? অনুব্রত মণ্ডল আজকে আসার কথা ছিল 11টায়। অন করে দিয়েছি। কি কারণে এলেন না? কি কারণ দেখালেন? আরে লোকগুলো একটু নামাও। সৌজন্যমূলক সাক্ষাৎ। উনি কি আসবেন? অনুব্রত মণ্ডল আসবেন? সূত্রের খবর, অনুব্রত মণ্ডল আইনজীবী পাঠিয়ে দিয়েছেন। তার শারীরিক অসুস্থতার কারণেই তিনি হাজিরা দিতে পারেননি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনুকা হসপিটাল, দেশের প্রথম ইনস্টিটিউট, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, উন্নতমানের চিকিৎসা শিক্ষা প্রদানের স্বনামধন্য প্রতিষ্ঠান, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, a complete cancer hospital and research center, উন্নতমানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, সহানুভূতির সঙ্গে উন্নত সেবায় নিয়োজিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনুকা হসপিটাল, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। মুর্শিদাবাদের আম চাষে অভাবনীয় সাফল্য, বিশ্বব্যাপী চাহিদা ও উচ্চ ফলনে কৃষকদের মুখে স্বস্তির হাসি। আন্তর্জাতিক ফল বাজারে সুপরিচিত মুর্শিদাবাদের আম এবছর ব্যতিক্রমী ফলনে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জেলার আম চাষিরা বর্তমানে এক অভাবনীয় সাফল্যের জোয়ারে ভাসছেন, যা তাদের মুখে এনেছে স্বস্তির হাসি। লাভ হবে এবার কত টাকা ইনকাম হবে মনে হচ্ছে? মোটামুটি 50,000 ধরেন করব আরাম করে। হাতে বেচিলে কত দিনের খাটনি? 1 মাস। কি নাম? সুস্বাদু ফজলি, ল্যাংড়া, রানী এবং অমৃতপালি সহ নানান বিখ্যাত জাতের আমের ফলন এতটাই সমৃদ্ধ হয়েছে যে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই এর ব্যাপক সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদের আমের সুস্বাদু স্বাদ এবং গুণগত মান বিশ্বজুড়ে সমাদৃত। এই বছর আনুকূল আবহাওয়া, পরিমিত বৃষ্টিপাত এবং কৃষকদের সমোপযোগী পরিচর্যায় সম্মিলিতভাবে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে যা আমের ফলনকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে। কেবল ফলনের প্রাচুর্যই নয়, বাজারে আমের ন্যায্য এবং লাভজনক মূল্য প্রাপ্তি চাষিদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে। এটি শুধুমাত্র তাদের আর্থিক স্বাবলম্বিতা আনেনি, বরং আগামী দিনে আম চাষে আরও বিনিয়োগের প্রেরণা জুগিয়েছে। একজন প্রবীণ আম চাষি তার অভিজ্ঞতায় ব্যক্ত করে বলেছেন, গত কয়েক বছর মরশুম ফলন এবং বাজার দর নিয়ে যে অনিশ্চয়তায় ছিল তা এবছর সম্পূর্ণ কেটে গেছে। প্রকৃতি এবং বাজারের এই সুষম মেলবন্ধন আমাদের পরিশ্রমকে সার্থক করেছে। এই আয় আমাদের পরিবারগুলিতে আর্থিক স্থিতিশীলতা এনে দিয়েছে। আরাম করে মেকা বেচবে, দাম আছে যেহেতু। আর আমার বাগানে তো সব ভালো আম, খাস আম, মানে বেশিরভাগই তো সাদুল্লাহ, হিমসাগর আছে, ন্যাংড়া আছে, বোম্বাই, রানী, এগুলো আজে বাজে আমার নাই। ধোবানি। মুর্শিদাবাদের আম শুধুমাত্র একটি ফলন নয়, এই অঞ্চলের কৃষি ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার আমের মান ও উৎপাদন পদ্ধতিকে বিশ্বমানের স্তরে উন্নীত করার লক্ষ্যে জেলা কৃষি দপ্তর নিরন্তর চেষ্টা করে চলেছে। বর্তমান বছরের এই সাফল্য নিঃসন্দেহে মুর্শিদাবাদের কৃষি অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক ফল বাজারে এর অবস্থানকে আরও সুদৃঢ় করবে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শুক্রবার ঝাড়গ্রাম শহরে কাঞ্চন মিলের সামনের রেল লাইনে ট্রেনে কাটা পড়ে অশোক বিশাল নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনায় রঘুনাথপুর জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রেল লাইনের ধারে অশোক বিশালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। খবর পেয়ে ঝাড়গ্রাম জিআরপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালের মর্গে পাঠায়। রেল পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি দুর্ঘটনা, তবে এটি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে দাবি পুলিশের। রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় লাইনে অন্য কেউ ছিল কিনা বা ট্রেন চালকের কিছু চোখে পড়ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, এমনটাই দাবি পুলিশের। এই মর্মান্তিক দুর্ঘটনায় রঘুনাথপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রোগীদের ভর্তি করে দিয়ে আর খোঁজ নিতে আসে না পরিবার। আসানসোল জেলা হাসপাতাল যেন বিনা পয়সার বৃদ্ধাশ্রম। সরকারি জেলা হাসপাতালের পুরুষ জেনারেল ওয়ার্ড। রোগীর নাম বলতেই চমকে তাকালেন সিস্টার ইনচার্জ। উচ্ছ্বসিত হয়ে জানালেন, ওনাকে নিতে এসেছেন? বাড়ির লোক আপনি? উচ্ছ্বাসের কারণ একটাই, উনাদের কেউ নিতে আসে না। আসানসোল জেলা হাসপাতালে এমন রোগীর সংখ্যা অনেক, যাদের পরিবারের লোকেরা নানান রোগের ছুতোয় রোগীকে ভর্তি করে দিয়ে যান, কিন্তু তারা নিতে আসেন না। হাসপাতালের তরফ থেকে রেজিস্ট্রারে দেওয়ার ঠিকানায় খোঁজ করলে বা ফোন করলে দেখা যায় তা ভুয়ো। আর হয়তো কোনোদিন বাড়ির মানুষের সঙ্গে দেখা হবে না। তারা আর কোনোদিনই হয়তো এই অসহায় মানুষগুলোকে নিতেও আসবেন না। রোগীর বেডে বাধ্য হয়ে পড়ে রয়েছেন এই বৃদ্ধ বৃদ্ধারা। হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে মহা সমস্যায়, আর এর ফলে অন্য রোগীরা পরিষেবা থেকে খানিকটা হলেও বঞ্চিত হচ্ছেন বইকে। আমাদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা আর কি, মানে অনেক সময় হয় কি যে এই ধরনের বৃদ্ধ বা যেগুলো ভবঘুরে পেশেন্ট, তো তাদের দিকে এখান থেকে পাড়ার লোক বা পুলিশ অনেক সময় দিয়ে যায়, তাদের আবার অনেক সময় এমনি প্রতিবেশী তারা দিয়ে যায় আর কাঁকিও সেজে, এবং তারা অনেক সময় এখানে ভুল ঠিকানা দিয়ে দেয়, ভুল ফোন নাম্বার দিয়ে দেয়। এই যে দেখছেন, ইনি সুতপা পাল, যদিও তার নামটি পরিবর্তিত। বয়স 75 ছুঁই ছুঁই। ইস্কুতে চাকরি করতেন একটা সময়। গত 29 জানুয়ারি 2025 সালে শারীরিক অসুস্থতা দেখিয়ে ভর্তি, সেই যে মেয়ে ভর্তি করে দিয়ে গিয়েছিল আর এমুখ হয়নি। এখন মহিলা জেনারেল ওয়ার্ডের বেডটাই সুতপার পৃথিবী। বেডে বসে নিজের মনে বিড়বিড় করতে করতে বলেন, নিশ্চয়ই আজ কেউ আসবে, সত্যি আসবে। বছর 50-এর প্রণব ঘোষ, বাড়ি ছিল বীরভূমে। চাকরি করতেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে। পরে চিত্তরঞ্জনে দাদার বাড়িতেই থাকতেন। দাদার ভাইপো আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে সেই যে গেছেন, আজও আসেননি। প্রণববাবুরও বিশ্বাস ভাইপো আসবে নিতে, কিন্তু কবে? সেই যে দিয়ে গেছে আর খোঁজ নিয়েছে? প্রশ্ন করলে শুকনো গলার স্বরে উত্তর আসে, না, আর আসেনি। এখানে চলে এলেন কি করে? তা ভাইপো দিয়ে গেছে, ভাইপো দেখে আবার চলে গেছে। আপনাকে নিয়ে যাচ্ছে না বাড়িতে? নিয়ে যাবে বলছে, এখনো সময় হয়। কাছে যেতেই হাউমাউ করে কেঁদে উঠলেন বিকাশ সূত্রধর। আমাকে কেউ নিতে আসছে না, এখানে পড়ে আছি। ষাটোর্ধ্ব এই প্রবীণের অসহায় আর্তনাদ। তারও দাদা, বৌদি, ভাইপোরা হাসপাতালে ভর্তি করে আর আসেননি। বাড়িতে ভাই আছে, ভাইপো আছে, কেউ আসেনি। প্রকল্প দোকানে কাজ করতেও ওরা ভর্তি করে গেছে, কি করবো কেন আপনারা থাকে। আসানসোলে গীতা দেবী, বিন্দু বাউরি, আশা গুপ্ত, প্রবীণ কৃষ্ণ লাল, আরো কত নাম, আরো কত অসহায় চোখ শুধুই অপেক্ষায়। এদের অনেকের বিছানা থেকে ওঠার শক্তি নেই, বিছানাতেই টয়লেট করে ফেলেন। টাকা পয়সাও নেই, তাই আয় রাখারও সামর্থ্য নেই। ভরসা একমাত্র নার্স দিদিরা। মানবিক নার্সরাই নিজেদের উদ্যোগে তাদের জামা কাপড় কেনা থেকে শুরু করে সব দায়িত্ব নেন। জানা নেই এদের পরিবারের মানুষরা এই প্রতিবেদন দেখলেন কিনা। যদি দেখে থাকেন তাহলে একবার হলেও ভাববেন, আপনাদের উপর বিশ্বাস করে এখনো মানুষগুলো বসে আছে আপনাদের অপেক্ষায়। একদিন আপনাদেরও বয়স হবে, একদিন আপনাদেরও কারোর উপর বিশ্বাস করতে হবে। তখন যদি এরকম ঘটনা আপনার জীবনেও ঘটে,
ভাবুন। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালনায় বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগের কেন্দ্রে রয়েছেন খোদ পৌরপ্রধানের আত্মীয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক তৃণমূল কাউন্সিলর। কালনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল চৌধুরী অভিযোগ করেছেন পৌরপ্রধানের আত্মীয় বেআইনিভাবে একটি পুকুর ভরাট করেছে। তার দাবি এই কারণেই পৌরপ্রধান নীরব এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না। কাউন্সিলর সুনীল চৌধুরী মুখ্যমন্ত্রীর দফতর, কালনা পৌরসভা এবং বিএলআরও দফতরসহ একাধিক প্রশাসনিক স্তরে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও কোনো প্রতিকার মেলেনি। অভিযোগ পুকুর ভরাটের কাজ সমান তালে চলছে। সুনীল চৌধুরী 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন ওই পুকুরের মালিক অরূপ সাহা পৌর প্রধানের আত্মীয়। এই কারণেই তিনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভবিষ্যতে এর ফলে জল নিকাশির গুরুতর সমস্যা হবে। পুকুর ভরাট করা সম্পূর্ণ বেআইনি, এটা কোনোভাবেই করা যায় না। পুকুরটার মালিক হচ্ছে কালনা পৌরসভার যিনি চেয়ারম্যান, তার আত্মীয়। আমার মনে হচ্ছে কোনো একটা হাত আছে এবং বিএলআরও এর সঙ্গে সহযোগিতা আছে। নাহলে এত চিঠি দেওয়ার পরও সে কাজটাকে কোনো রকম বন্ধ করে কাগজপত্র দেখতে চাইলো না। পুকুরটা ভরাট করলে এলাকায় জল জমে যাবে, ড্রেনে জল নিকাশির ব্যবস্থা ব্যাহত হবে। যদিও পুকুরের মালিক অরূপ সাহা এই অভিযোগে অস্বীকার করেছেন। অভিযোগ তো যে কেউ করতে পারে, যাই করতে পারে, কিন্তু সেটা আমি সেটা মানে ডিসরেসপেক্ট করে কিছু বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে আমার জায়গাতেই আমি গার্ডওয়াল দিয়েছি আমার পুকুরে। সেভাবে বিএলআরও থেকে এসেছিলেন, তারা এসে মেপে গেছেন, মেপে আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবেই আমি কাজ করছি। এই বিষয়ে কালনা পৌরসভার পৌরপ্রধান আনন্দ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করেছেন হিংসার বশেই এইসব করা হচ্ছে। অভিযোগপত্র আসার পরই বিএলআরওকে বিষয়টি জানানো হয়েছে। সমস্ত আইন মেনেই পৌরসভা এই বিষয়ে কাজ করছে। আমার বিরুদ্ধে বলছেন না, উনি অ্যাকচুয়ালি হিংসা করে বলছেন। উনি আমার বিরুদ্ধে কিছু বলছেন না, ওনার মানসিকতা আশা করি ওরকম নয়। জমি জায়গা সংক্রান্ত বিষয়টা আমাদের হাতে নয়, এটা সম্পূর্ণ বিএলআর হাতেই থাকে, বিএলআরই করে। বিএলআরও কোনো এখন রিপোর্ট পাঠাননি। উনি রিপোর্ট পাঠালে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব। পুকুর ভরাট নিয়ে এই বিবাদ কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। প্রশাসনের পদক্ষেপের দিকে নজর রেখেছে ওয়াকিবহাল মহল। কালনা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। কোনো প্রেস, কোনো মিডিয়া স্বাবলম্বী হোক, ভালোভাবে নিরপেক্ষ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয় এবং জনগণের পরিষেবায় মিডিয়া কাজ করুক, এটা হলো আমার। আর শুভেচ্ছা রইল কর্তৃপক্ষের প্রতি, যারা মিডিয়া করছেন। এক্সপ্রেস নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি। খবর সত্যভাবে সৎভাবে প্রদর্শন করছে, এটা খুবই ভালো। কোনো রকম কারো কাছে মাথা না হয়ে চোখে চোখ রেখে এক্সপ্রেস নিউজ দিনের পর দিন এগিয়ে চলেছে। আগামী দিনে আরও বড় হোক এবং সকলের কাছে পৌঁছাক, আরও মানুষের কাছে পৌঁছাক, এই শুভেচ্ছা থাকলো। আগামী দিন আরও ভালো হোক। আমি ধন্যবাদ জানাচ্ছি এক্সপ্রেস নিউজকে, যে তারা গুটি গুটি পায়ে 24টা বছর অতিবাহিত করলো এবং এই 24টা বছরে তারা মালদা জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন খবর তুলে দিয়ে মানুষের মধ্যে একটা যে মানববন্ধন তারা তৈরি করেছে এবং যে কোনো ছোটো ছোটো খবরকে তুলে এনে মানুষের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণের মধ্যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা তৈরি করেছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি
এই চ্যানেলকে, এবং আমি আশা রাখবো এই চ্যানেল আগামী দিনেও আমাদের মালদা জেলায় আরও সুষ্ঠু শান্তিরক্ষার ক্ষেত্রে খবর পরিবেশিত করবে, এই আশা আমার থাকছে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।